1258 সালের ফেব্রুয়ারি মাস। টাইগ্রিস নদীর পানির রং সেদিন দুই রকম ছিল। একদিক থেকে আসছিল লাল, লক্ষ মানুষের রক্ত, আরেক দিক থেকে আসছিল কালো, হাজার বছরের গানের কালি। যে শহরে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, যে শহরে বসে মানুষ মহাকাশ মাপত, অস্ত্রোপচার করত, দর্শন লিখত, সেই শহর মাত্র 12 দিনে শেষ হয়ে গিয়েছিল। আজকে আমি তোমাদের সেই রাতের গল্প বলবো, যে রাতকে ইতিহাসবিদরা বলেন মানব সভ্যতার সবচেয়ে বড় ক্ষত। 800 বছর আগে, যখন ইউরোপের বেশিরভাগ শহরে 5 থেকে 10,000-এর বেশি মানুষ বাস করত না, তখন পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর বাগদাদে প্রায় 10 লক্ষ মানুষ থাকত। তুলনা করো, সেই সময়ে লন্ডনের জনসংখ্যা ছিল মাত্র 50,000। কিন্তু সংখ্যা না, আসল প্রশ্ন হল এই শহর কি করত। বাগদাদ ছিল আব্বাসীয় খিলাফতের রাজধানী। খলিফা হারুনুর রশিদের সময় থেকে এই শহরে শুরু হয়েছিল বাইতুল হিকমা, অর্থাৎ জ্ঞানের ঘর। গ্রিক, পার্সিক, ভারতীয়, চীনা সব ভাষার বই এখানে এনে অনুবাদ করা হতো। পৃথিবীর সেরা চিকিৎসক, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক সবাই এই শহরে আসত। ইবনে সিনা এখানেই লিখেছিলেন তার বিখ্যাত বই কিতাব আল কানুন, যেটা পরবর্তী 500 বছর ধরে ইউরোপে মেডিকেল টেক্সট বুক হিসেবে পড়ানো হয়েছে। আল-খোয়ারি জমি এখানে বসেই আবিষ্কার করেছেন আলজেব্রা, স্কুলের অঙ্কের বইয়ে যেটা এখনও আছে। ভাবো একটু, আমরা যে আলজেব্রা করেছি, আমরা যে ওষুধ খাই, সেগুলোর শেকড় এই শহরে। বাগদাদ ছিল আলোর শহর, স্বপ্নের শহর। আর এই স্বপ্ন ভাঙতে আসে মঙ্গলরা। চেঙ্গিস খান মারা গেছেন 1227 সালে, কিন্তু মঙ্গলদের রক্তের তেষ্টা যায়নি। নাতি হুলাগু খান সেই তেষ্টা নিয়ে হাঁটছেন সরাসরি বাগদাদের দিকে। হুলাগু খানের সেনাবাহিনীর সংখ্যাটা নিয়ে তর্ক আছে, 1 লক্ষ বা 2 লক্ষ, কিন্তু সংখ্যা দিয়ে এই বাহিনী মাপা যায় না। যে শহর এই বাহিনীর সামনে পড়েছে, সে শহর আর মানচিত্রে থাকেনি। মঙ্গলদের সামনে যে শহর মাথা নত করেছে, সে বেঁচেছে। যে শহর প্রতিরোধ করেছে, সেটা মাটির সাথে মিশে গেছে। এবার তারা এসেছে বাগদাদের দিকে। খলিফা আল মুস্তাসিম বিল্লাহ, আব্বাসীয় বংশের শেষ খলিফা। হুলাগু খান তাকে দূত পাঠিয়েছে, বার্তা একটাই, আত্মসমর্পণ করো, নইলে ধ্বংস হবে। খলিফার উজির ইবনে আল-আলকামি বললেন, খলিফা, আমাদের সৈন্য 50,000, তাদের 1.5 লক্ষ। মঙ্গলদের সাথে নিশাপুর লড়েছিল, আজ সেখানে শুধু মাথার খুলির স্তূপ। মার্ভ লড়েছিল, আজ সেখানে শুধু বাতাস। আপনি আত্মসমর্পণ করুন, তাহলে শহর বাঁচবে, মানুষ বাঁচবে, আপনিও বাঁচবেন। সেনাপতি সুলাইমান শাহ তিনি তলোয়ার মুঠো উঠে দাঁড়ালেন এবং বললেন, উজিরের কথা শুনলে ইতিহাসে লিখবে বাগদাদ বিনা যুদ্ধে মাথা নত করেছিল। হয়তো মঙ্গলরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা ঘরের মাটিতে লড়ব। প্রতিটা গলি আমাদের চেনা। আর মঙ্গলরা অপরাজেয় না, আইন জালুতের যুদ্ধে তারা হেরেছিল। একবার হারলে আবার হারবে। যুদ্ধ করুন খলিফা, কারণ আত্মসমর্পণ করলে শুধু শরীর বাঁচবে, কিন্তু যে সম্মান নিয়ে 500 বছর এই খিলাফত দাঁড়িয়ে আছে, তা চিরতরে শেষ হয়ে যাবে। দুজনের কথা শেষ। খলিফা চুপ। তার চোখে না আছে যুদ্ধের আগুন, না আছে আত্মসমর্পণের শান্তি। খলিফা সিদ্ধান্ত নিতে পারছেন না। আর এই দ্বিধার মধ্যেই 1258 সালের 11 জানুয়ারি হুলাগু খান বাগদাদকে 3 দিক থেকে ঘিরে ফেলল। মঙ্গল সেনারা টাইগ্রিস নদীর 2 পারে অবস্থান নিল। শহরের ভেতর থেকে কেউ বের হতে পারবে না, বাইরে থেকে কোনো সাহায্য আসবে না। খলিফা তখন সৈন্য পাঠালেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। মঙ্গলরা টাইগ্রিস নদীর বাঁধ ভেঙে দিল। বাগদাদের পূর্ব দিকের মাঠ ডুবে গেল। পালানোর পথ বন্ধ। বাগদাদ এখন একটা খাঁচা। মঙ্গল সেনারা ক্যাটাপাল ব্যবহার করে শহরের দেয়ালের দিকে বিশাল পাথর ছুটতে থাকে। আগুন লাগানো গোলাও নিক্ষেপ করা হচ্ছিল। 10 ফেব্রুয়ারি 1258 মঙ্গল সেনারা দেয়াল ভেঙে বাগদাদে প্রবেশ করল। এরপর যা হলো সেটা বর্ণনা করা কঠিন। হত্যা শুরু হলো। ইতিহাসবিদ ইবনে আলাথির লিখেছেন, আমি চাইতাম এই ভয়াবহ দিন পৃথিবীতে কখনো না আসুক, আর যদি আসেই, তাহলে আমি যেন এর আগেই মারা যাই, যেন আমাকে এই বিভীষিকা দেখতে ও লিখতে না হয়। তিনি একজন ইতিহাসবিদ। ইতিহাসবিদরা সাধারণত নিরপেক্ষভাবে লেখেন, কিন্তু এই মানুষটা তার বইয়ে কাঁদলেন। নিহতের সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন 2 লক্ষ, কেউ বলেন 8 লক্ষ। পার্সিক ঐতিহাসিক রাশিদুদ্দিন লিখেছেন 10 লক্ষ। সংখ্যাটা যাই হোক, শহরের প্রতিটা গলিতে লাশ পড়েছিল। নদীতে এত মৃতদেহ পড়েছিল যে কিছুদিন কেউ সেই পানি পান করতে পারেনি। বাইতুল হিকমা, জ্ঞানের ঘর, সেখানে লক্ষাধিক বই ছিল, গণিত, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, শত শত বছরের গবেষণা। মঙ্গলরা সেই বইগুলো নদীতে ছুঁড়ে ফেলল। বই এত বেশি ছিল যে মনে হচ্ছিল টাইগ্রিস নদীর উপর দিয়ে হেঁটে পার হওয়া যাবে। কালো হয়ে গিয়েছিল নদীর পানি। শতাব্দীর গান ভেসে গেল নদীতে। আমরা আজও জানি না সেখানে কি হারিয়ে গেছে। হয়তো এমন আবিষ্কার ছিল যেটা মানবজাতিকে আরও 500 বছর এগিয়ে দিত।
খলিফা আল মুস্তাসিম আত্মসমর্পণ করে হুলাগু খানের কাছে গেলেন। সাথে উপহার নিয়ে গেলেন সোনা ও রত্নপাথর। হুলাগু বললেন, তোমার কাছে এত সম্পদ ছিল, সৈন্য কিনতে পারতে, আমাকে ঠেকাতে পারতে, সেটা করলে না কেন? খলিফা কোনো উত্তর দিতে পারেননি। মঙ্গলদের একটা বিশ্বাস ছিল, রাজকীয় রক্ত মাটিতে পড়লে অভিশাপ আসে। তাই হুলাগু খলিফাকে হত্যা করল, কিন্তু রক্ত ঝরতে দিল না। তাকে কার্পেটে মুড়িয়ে মাটিতে রাখা হল এবং ঘোড়া দিয়ে পিষে মারা হল। 500 বছরের আব্বাসীয় খিলাফত এইভাবে শেষ হল। বাগদাদ আর আগের জায়গায় ফিরে আসেনি। শহর আবার তৈরি হয়েছে, কিন্তু সেই গানের কেন্দ্র আর কখনো হয়নি। ইসলামের স্বর্ণযুগ, যা 9ম শতাব্দীতে শুরু হয়েছিল, 1258 সালেই থেমে যায়। ইতিহাসবিদরা বলেন, এই একটা ঘটনা মুসলিম বিশ্বের গানের অগ্রগতিকে কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে। ইউরোপ সেই সময় রেনেসার দিকে যাচ্ছিল। আরব বিশ্ব ঠিক যখন এগোচ্ছিল, একটা ঝড় সব উড়িয়ে দিল। কিছু পণ্ডিত পালাতে পেরেছিলেন, কিছু বই লুকিয়ে রেখেছিলেন। মিশর, স্পেন, পার্শ্বে গানের টুকরো বেঁচেছিল, এবং সেই টুকরোগুলোই পরবর্তীকালে ইউরোপে পৌঁছেছিল। বাগদাদের পতন নিয়ে একটা প্রশ্ন আমাকে ভাবায়, যদি সেই লাইব্রেরির বইগুলো বেঁচে থাকত, আজকে পৃথিবী কোথায় থাকত? হয়তো আমরা আরও আগেই মহাকাশে পা রাখতাম। হয়তো এমন ওষুধ আবিষ্কার হতো যেটা এখনো হয়নি। এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।